সাল 1757, এক ঘোর অমাবস্যার রাত। রায়বাড়ির নিচে সেই গোপন কুঠুরিতে বাতাস ছিল স্থির এবং ভারী। কর্পূর, ধূপ এবং শুকনো পাতার গন্ধের সাথে মিশেছিল রক্তের তীব্র ধাতব গন্ধ। দেওয়ালের গায়ে আঁকা জটিল এক মণ্ডল থেকে যেন এক অশুভ শক্তি বিচ্ছুরিত হচ্ছিল, আর সেই মণ্ডলের ঠিক মাঝখানে এক শীতল পাথরের বেদির ওপর শায়িত ছিল কমলার নিথর দেহ। তার চোখ দুটো খোলা, কিন্তু তাতে কোনো প্রাণ নেই, আছে শুধু এক জমাট বাঁধা বিস্ময়। উদয়ন রায়চৌধুরী সেই নিথর দেহের দিকে তাকিয়েছিলেন। তার চোখে কোনো অনুশোচনা ছিল না, ছিল শুধু এক ভয়ঙ্কর, প্রায় উন্মত্ত আবেশ। তিনি তার জীবনের সবচেয়ে বড় সাধনার শেষ পর্যায়ে এসে পৌঁছেছেন। প্রেম এবং মৃত্যুকে এক করে তিনি এমন এক শক্তিকে আহ্বান করতে চলেছেন যা সময়কেও হার মানাবে। তার পাশে একটি রূপোর থালায় রাখা ছিল তার সাধনার সমস্ত সরঞ্জাম, কিছু দুর্লভ ভেষজ, একটা নরকরটি এবং তার নিজের হাতে লেখা একটি চামড়ায় বাঁধানো ডায়েরি। ডায়েরিটা খোলা ছিল এবং তার পাতাগুলো ছিল ফাঁকা। উদয়ন তার বংশের সেই প্রাচীন কারুকার্য করা ছোড়াটি হাতে তুলে নিলেন। তারপর তিনি কমলার বুকের ঠিক বাঁ দিকে, যেখানে তার হৃৎপিণ্ডটা একসময় স্পন্দিত হতো, সেখান থেকে কয়েক ফোঁটা রক্ত সংগ্রহ করে একটি ছোট পাথরের পাত্রে রাখলেন। তারপর তিনি সেই রক্তের সাথে কিছুটা ভেষজ গুঁড়ো এবং নিজের তর্জনীর এক ফোঁটা রক্ত মেশালেন। তৈরি হলো এক অদ্ভুত গাঢ় লাল রং, শেষ স্পটের রং। তিনি একটি ময়ূরের পালক দিয়ে তৈরি তুলি তুলে নিলেন। তারপর সেই রক্তিম রঙে ডুবিয়ে তিনি তার ডায়েরির প্রথম সাদা পাতাটির দিকে ঝুঁকে পড়লেন। তিনি কোনো গল্প বা কবিতা লিখতে যাচ্ছেন না, তিনি লিখতে যাচ্ছেন এক ভয়ঙ্কর বাঁধন মন্ত্র, যা কমলার আত্মাকে চিরকালের জন্য তার অনুগত করে রাখবে। তিনি যখনই তুলির প্রথম টানটি দেওয়ার জন্য প্রস্তুত হলেন, তখন কুঠুরির কোণের অন্ধকারগুলো যেন আরও ঘনীভূত হল। তিনি শুনতে পেলেন এক অশরীরী ফিসফিসানির শব্দ। তিনি অনুভব করলেন এক শীতল প্রাচীন উপস্থিতি তার এই পূজাকে গ্রহণ করছে। উদয়ন রায়চৌধুরী হাসলেন। সে এক বিজয়ীর হাসি, এক উন্মত্ত প্রেমিকের হাসি। তিনি বিশ্বাস করতেন তিনি তার ভালোবাসাকে অমরত্ব দিচ্ছেন। তিনি জানতেন না তিনি আসলে এক ভয়ঙ্কর অতৃপ্ত ক্ষুধাকে এই পৃথিবীতে আহ্বান জানাচ্ছেন। তিনি তুলির টান দিলেন, আর সেই মুহূর্তে কুঠুরির প্রদীপগুলো দপ করে নিভে গেল। নেমে এলো এক জমাট বাঁধা চিৎকারের মতো নীরবতা। স্টোরি বাংলা, গল্পের নতুন ঠিকানা। আপনারা শুনছেন স্টোরি বাংলা, আর আজকে স্টোরি বাংলার বিশেষ নিবেদন শুভজিৎ ঘোষের কলমে মহাতান্ত্রিকের মোহনমায়া। গল্প পাঠে রৌনক, গল্পের সূত্রধার এবং অনন্যার চরিত্রে আমি শিউলি। শুরু হচ্ছে শুভজিৎ ঘোষের কলমে মহাতান্ত্রিকের মোহনমায়া। কলকাতার পিচঢালা মসৃণ পথ ছেড়ে গাড়িটা যখন হাইওয়েতে পড়ল, অনন্যা ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ তুলে একবার বাইরের দিকে তাকালো। বর্ষার শেষের দিক, কিন্তু আকাশে মেঘের ঘনঘটা তখনও কমেনি। মাঝে মাঝে রোদের ঝিলিক মেঘের ফাঁক দিয়ে চুঁইয়ে পড়ছে, যেন একখণ্ড তরল সোনা কেউ ছড়িয়ে দিয়েছে সবুজ ধান ক্ষেতের ওপর। সমীর স্টিয়ারিং হুইলে হাত রেখে নিবিষ্ট মনে গাড়ি চালাচ্ছিল এবং ঠোঁটের কোণে একটা হালকা হাসির রেশ লেগে আছে। কিরে,
কি ভাবছিস এত? অনন্যার প্রশ্নে সমীরের ধ্যান ভাঙল। ভাবছি তোর পূর্বপুরুষদের কথা। জমিদার উদয়ন রায়চৌধুরী কি প্রবল ব্যক্তিত্বের অধিকারী হলে তবেই না লোকে 100 বছর পরেও তার নামে ভয়ে কাঁপে। অনন্যা একটা তাচ্ছিল্যের হাসি হাসল। ভয় নয়, ওটা কুসংস্কার। আর ব্যক্তিত্বের কথা বলছিস, আমার গবেষণা অনুযায়ী উনি ছিলেন একজন অত্যাচারী স্বার্থপর জমিদার। প্রজাদের শোষণ করে নিজের বিলাসিতা বজায় রাখতেন। এর মধ্যে তো প্রশংসার কিছু নেই। ইতিহাস তো শুধু শুকনো তথ্য নয় অনু, তার পরতে পরতে আবেগ, সম্পর্ক, ষড়যন্ত্র কত কি লুকিয়ে থাকে। তুই তো একজন ইতিহাসবিদ, তোর তো এই ব্যাপারটা সবচেয়ে ভালো বোঝার কথা। আমি ইতিহাসবিদ বলেই আবেগ দিয়ে নয়, প্রমাণ দিয়ে সবটা বিচার করি সমীর। রায়চৌধুরী বাড়িটা আমার কাছে একটা প্রপার্টি, একটা অ্যাসেট, এর বেশি আর কিছু নয়। বাবা মারা যাওয়ার আগে শেষবারের মতন বলে গিয়েছিলেন বাড়িটা বিক্রি করে আমি যেন টাকাটা নিজের কাজে লাগাই, আর আমি শুধু ওনার শেষ ইচ্ছেটা পূরণ করতেই যাচ্ছি। কথাটা বলে অনন্যা আবার ল্যাপটপে মন দিল। কলকাতার এক নামী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অ্যাসোসিয়েট প্রফেসর সে। তার জগৎ বই, আর্কাইভ আর ঐতিহাসিক তথ্য প্রমাণের ঠাসা। পূর্বপুরুষদের ফেলে যাওয়া ভাঙা জমিদার বাড়ির প্রতি তার কোনো সেন্টিমেন্টাল টান নেই। সমীর আর কথা বাড়ালো না। সে অনন্যাকে চেনে। ওর বাইরের এই কঠোর যুক্তিবাদী খোলসের আড়ালে একটা নরম মন আছে, কিন্তু সেটা সে সহজে প্রকাশ করে না। বীরভূমের লাল মাটির রাস্তা ধরতেই আবহাওয়াটা কেমন যেন বদলে গেল। শহরের দূষণমুক্ত বিশুদ্ধ বাতাস ফুসফুসে ভরে নিতে বেশ ভালোই লাগছিল। শান্তিনিকেতন ছাড়িয়ে আরও প্রায় ঘণ্টাখানেক চলার পর গাড়িটা একটা ছোট প্রায় নিস্তরঙ্গ গ্রামের মধ্যে ঢুকল। আশোপুর, অনন্যার পূর্বপুরুষদের গ্রাম। গ্রামের সরু রাস্তায় তাদের আধুনিক গাড়িটা বড্ড বেমানান লাগছিল। মাটির বাড়ির দাওয়ায় বসে থাকা বৃদ্ধরা হুঁকো টানা থামিয়ে অবাক চোখে তাকিয়ে রইল। অনন্যা অস্বস্তি বোধ করছিল। মনে হচ্ছে আমরা চিড়িয়াখানার নতুন জন্তু, বিড়বিড় করে বলল সে। চিড়িয়াখানা নয়, ইতিহাসের পাতা। তুই এই মুহূর্তে জীবন্ত ইতিহাস এখানকার মানুষের কাছে। রায়চৌধুরী বাড়ির মেয়ে ফিরে এসেছে। অবশেষে তারা সেই বহু চর্চিত রায়চৌধুরী রাজবাড়ির সামনে এসে পৌঁছাল। গাড়ি থেকে নামতে একটা স্যাঁতস্যাঁতে পুরানো গন্ধ নাকে এসে লাগলো। বিরাট লোহার গেট, তাতে মরচে ধরে ক্ষয়ে গেছে। গেট ছাড়িয়ে ভেতরে ঢুকতে একটা বিশাল উঠোন, আগাছায় ভর্তি। আর তার পিছনে দাঁড়িয়ে আছে সেই প্রাসাদ, যেন এক কঙ্কালসার দৈত্য। দোতলা বাড়িটার জায়গায় জায়গায় পলেস্তারা খসে পড়েছে, দেওয়ালের ইঁট বেরিয়ে এসেছে। অনন্যা এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। সে ছবি দেখেছিল, কিন্তু বাস্তবের এই বিশালতা আর ক্ষয়িষ্ণুতা তাকে কেমন যেন অভিভূত করে ফেলল। এটা শুধু একটা বাড়ি নয়, একটা যুগের সমাপ্তির সাক্ষী। একজন শীর্ণকায় বয়স্ক লোক এগিয়ে এলো। তার পরনে একটা ময়লা ধুতি আর ফতুয়া। আমি হারাধন মা, এই বাড়ির পুরনো চাকর। লোকটি জড়ানো গলায় পড়ল। হারাধনের সাহায্যে বাড়ির মূল দরজার পেল্লায় তালাটি খোলা হলো। একটা ক্যাঁচক্যাঁচে আওয়াজ তুলে দরজাটি খুলতেই এক ঝাঁক চামচিকে ডানা ঝাপটে বেরিয়ে গেল। ভেতরে ঢুকতে ভ্যাপসা একটা গন্ধ নাকে ধাক্কা মারল। অনন্যা এইসবে কান না দিয়ে হাঁটতে হাঁটতে বাড়ির পিছনের দিকে চলে গেল। আর সেখানেই সে প্রথমবার দেখল গাছটাকে। একটা বিশাল বট গাছ। তার ঝুড়িগুলো নেমে এসে মাটির গভীরে প্রবেশ করেছে, যেন অসংখ্য শিরা উপশিরা দিয়ে সে মাটিকে আঁকড়ে ধরে আছে। গাছটার বিশালতা এমন যে রাজবাড়ির একটা বড় অংশ তার ছায়ায় ঢাকা পড়েছে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, গাছটার ঝুড়িগুলো একটা পুরনো প্রায় ধ্বংস হয়ে যাওয়া পারিবারিক মন্দিরকে এমনভাবে গ্রাস করেছে যে দেখে মনে হচ্ছে ওটা কোনো কাঠের মন্দির, যা গাছটারই একটা অংশ। চারিদিকে একটা হিম শীতল নিস্তব্ধতা। অনন্যার শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। সে যুক্তিবাদী, কিন্তু এই মুহূর্তে তার মনে হলো গাছটা যেন জীবন্ত। তার সহস্র চোখ দিয়ে সে অনন্যাকে দেখছে। অবিশ্বাস্য,
এই গাছটার বয়স অন্তত কয়েকশো বছর হবে। কি বিশাল! অনন্যা কোনো উত্তর না দিয়ে ভেতরে ফিরে এলো। তার মনটা খচখচ করছিল। সে ঠিক করলো প্রথমে পড়ার ঘরটা দেখবে। শোনা যায় উদয়ন রায়চৌধুরীর সবচেয়ে প্রিয় জায়গা ছিল এই ঘর। হারাধন জানালো ঘরটা বহু বছর ধরে তালাবন্ধ। পড়ার ঘরের দরজায় একটা ভারী জার্মান তালা ঝুলছিল। হারাধন অনেক কষ্টে সেটা খুলল। দরজা খুলতেই ঘরের ভেতর থেকে একটা তীব্র পুরনো কাগজের গন্ধ বেরিয়ে এলো। ঘরের ভেতরে আসবাব বলতে প্রায় কিছুই নেই, শুধু দেওয়াল জুড়ে বিশাল বিশাল বইয়ের তাক, আর মাঝখানে একটা ভারী মেহগিনি কাঠের ডেস্ক। অনন্যা এগিয়ে গিয়ে ডেস্কটার উপর হাত রাখল। ধুলোর পুরু আস্তরণের নিচে মসৃণ কাঠের স্পর্শ। একজন ইতিহাসবিদের সহজাত কৌতূহলে সে ডেস্কটা খুঁটিয়ে দেখতে লাগলো। ডেস্কের এক কোণে একটা অদ্ভুত নকশা খোদাই করা, যা বাকি ডেস্কের অলঙ্করণের সাথে মেলে না। অনন্যা জায়গাটা আঙুল দিয়ে চেপে ধরতেই একটা হালকা খট করে আওয়াজ হলো। দুজনে মিলে ডেস্কের তলায় একটা ছোট প্রায় অদৃশ্য লিভার খুঁজে পেল। সেটাতে চাপ দিতেই ডেস্কের উপরের অংশের একটা পাল্লা নিঃশব্দে সরে গেল। ভেতরে একটা গুপ্ত কুঠুরি, আর তার মধ্যে একটা লাল রেশমি কাপড়ে মোড়া বস্তু রাখা। অনন্যা কাঁপা কাঁপা হাতে সেটা তুলে নিল। কাপড়টা সরাতেই বেরিয়ে এলো একটা চামড়ায় বাঁধানো ভারী ডায়েরি। তার উপরে পিতলের হরফে লেখা উদয়ন রায়চৌধুরী। তোর প্রপিতামহের ডায়েরি? কি লেখা আছে কে জানে, হয়তো জমিদারের হিসেব নিকেশ। অনন্যা ডায়েরিটা খুলল। প্রথম পাতাটা প্রায় হলদে হয়ে এসেছে, কালির রঙও ফ্যাকাশে, কিন্তু হাতের লেখা এখনো স্পষ্ট। সে পড়তে শুরু করলো, কিন্তু এ কি? এতে তো কোনো হিসেব নিকেশ নেই। এর পাতায় পাতায় লেখা আছে এক গভীর তীব্র ভালোবাসার কথা, এক নিষিদ্ধ প্রেমের কাহিনী। আজ আবার তাকে দেখলাম। আষাঢ়ের প্রথম বৃষ্টির মতো স্নিগ্ধ তার চোখ, আর হাসিতে যেন শরতের শিউলি ফুলের সৌরভ। তার নাম কমলা, কিন্তু আমার কাছে সে যেন স্বর্গের দেবী। এই মাটির পৃথিবীতে নেমে এসেছে শুধু আমার জন্য। অনন্যা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার যুক্তিবাদী মন বলছে এটা একটা সাধারণ ডায়েরি, কিন্তু তার বুকের ভেতরটা অজানা আশঙ্কায় কেঁপে উঠল। তার মনে হলো সে শুধু একটা ডায়েরি খোলেনি, প্রলগের সেই ভয়ঙ্কর রাতের পর ভালোবাসার কথাগুলো ছিল এক বিরাট অসঙ্গতি। যে হাত রক্ত আর তন্ত্র সাধনা করতে পারে, সেই আবার এমন স্নিগ্ধ প্রেমের কথা লেখে কি করে? তার মনে হলো সে একটা প্যান্ডোরার বাক্স খুলে ফেলেছে, যার ভেতর থেকে বেরিয়ে আসবে 100 বছরের পুরনো কোনো অভিশাপ। বাইরে তখন সূর্য ডুবে গেছে। বটগাছটার বিশাল ছায়াটা ধীরে ধীরে পুরো রাজবাড়িকে গ্রাস করে ফেলেছে। দূরে কোথাও একটা শিয়াল ডেকে উঠল। অনন্যা অনুভব করল এই বাড়ির প্রতিটা ইঁট, প্রতিটা ধূলিকণা যেন জেগে উঠেছে। তারা অপেক্ষা করছে। 100 বর্ষের নিদ্রা ভেঙে তারা তাদের নতুন অতিথিকে স্বাগত জানাতে প্রস্তুত। ডায়েরিটা হাতে নিয়ে অনন্যা বহুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল। তার মনে হচ্ছিল এই চামড়ায় বাঁধানো খাতাটা শুধু কাগজ আর কালির সমষ্টি নয়, এর ভেতরে যেন এক জীবন্ত সত্তা ঘুমিয়ে আছে, একটা চাপা দীর্ঘশ্বাস, এক তীব্র ভালোবাসা, আর তার থেকেও গভীর এক ষড়যন্ত্রের গন্ধ, যেন পড়ার ঘরটার বাতাসে ভারী হয়ে উঠেছে। বাইরে ঝিঁঝি পোকার একটানা শব্দ আর রাতচড়া পাখির ডাক ছাড়া আর কোনো আওয়াজ নেই। লণ্ঠনের কাঁপা কাঁপা আলোয় দেওয়ালের দৈত্যাকার ছায়াগুলো যেন জীবন্ত হয়ে উঠেছে। সমীরই প্রথম নিস্তব্ধতা ভাঙল। কি রে, এভাবে পাথর হয়ে গেলি কেন? চল ঘরে চল, এখানে বসে থাকার কোনো মানে হয় না। যা পড়ার কাল সকালে পড়া যাবে। অনন্যা যেন ঘোর থেকে জেগে উঠল। সে ডায়েরিটা সাবধানে বন্ধ করে বুকের কাছে চেপে ধরল। না, আমি এটা আজই পড়ব, এখনই।
তার গলায় একটা অদ্ভুত জেদ। যে অনন্যা কয়েক ঘন্টা আগেও এই বাড়ি আর তার ইতিহাস নিয়ে সম্পূর্ণ উদাসীন ছিল, তার এই আকস্মিক পরিবর্তন সমীরের চোখ এড়াল না। তারা দোতলার একটা অপেক্ষাকৃত পরিষ্কার ঘরে থাকার ব্যবস্থা করেছিল। হারাধন একটা খাটিয়া পেতে দিয়ে গিয়েছিল, আর ছিল একটা টেবিল আর দুটো চেয়ার। অনন্যা ঘরে ঢুকেই চেয়ারে বসে পড়ল। টেবিলের ওপর ডায়েরিটা রেখে পাতা উল্টাতে শুরু করল। সমীর লণ্ঠনটা টেবিলে রেখে তার মুখোমুখি বসল। কিছু একটা তো গোলমাল আছে অনু, তোর হাব ভাব দেখে ঠিক লাগছে না। অনন্যা চোখ না তুলেই উত্তর দিল, কিসের গোলমাল? আমার পূর্বপুরুষ একজন প্রেমিক পুরুষ ছিলেন, এই তো। বেশ ইন্টারেস্টিং তো। একজন ইতিহাসবিদের কাছে এর থেকে ভালো জিনিস আর কি হতে পারে? তার গলার শ্লেষটা সমীরের কান এড়াল না। সে আর কথা না বাড়িয়ে চুপ করে অনন্যার দিকে তাকিয়ে রইল। অনন্যা পড়তে শুরু করল। উদয়ন রায়চৌধুরীর হাতের লেখা মুক্তোর মতো সুন্দর, প্রতিটি অক্ষর যেন পরম যত্নে লেখা। ডায়েরির পাতা যত এগোতে লাগলো, ততই অনন্যা আর সমীর যেন অন্য একটা জগতে প্রবেশ করতে লাগলো। এ শুধু এক জমিদারের প্রেম কাহিনী নয়, এ এক তীব্র বাঁধন ছাড়া আরাধনা। লোকে বলে সে এক সামান্য চাষির কন্যা। তারা জানে না সামান্যতার আড়ালে কি অসামান্য সৌন্দর্য লুকিয়ে থাকতে পারে। তার গ্রীবা দেখেছ কি কেউ? যেন কোনো ভাস্কর পরম যত্নে শ্বেত পাথর খোদাই করে এক মরালকে রূপ দিয়েছেন। সে যখন ঘাড় ঘুরিয়ে তাকায়, তখন মনে হয় বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত গতি এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। তার চোখ দুটো যেন বর্ষার দিঘি, শান্ত গভীর, অথচ তার গভীরে লুকিয়ে আছে হাজারো না বলা কথা, হাজারো অভিমানী ঢেউ। তার ঘন কালো চুলগুলো যখন খোলা থাকে, মনে হয় যেন আষাঢ়ের মেঘ আমার উঠোনে নেমে এসেছে, যার মধ্যে আমি হারিয়ে যেতে পারি চিরকালের জন্য। আজ তাকে প্রথম স্পর্শ করলাম বট গাছটার নিচে, অজস্র ঝুড়ির আড়ালে, আমাদের সেই গোপন পৃথিবীতে। তার হাতটা আমার হাতের মধ্যে যেন এক সদ্য ফোটা পদ্ম। তার ত্বকের স্পর্শে আমি অনুভব করলাম এক অদ্ভুত শীতলতা, যা আমার বুকের ভেতরের আগুনকে শান্ত করে দেয়। ওর তালুতে আঁকা রেখাগুলোর দিকে তাকিয়ে আমার মনে হলো আমি যেন সৃষ্টির আদিতম মানচিত্র পাঠ করছি। এই রেখাগুলোতেই লেখা আছে আমার নিয়তি, আমার সর্বস্ব। আমার ভালোবেসে গড়িয়ে দেওয়া নূপুর পরে সে যখন হেঁটে বেড়াতো, আমার মন জুড়ে প্রেমের ছোঁয়া লাগতো। তার প্রতিটা পদক্ষেপ যেন আমার মনে প্রেমের গান লিখে যেত। মনে হতো সেই গান যেন সব সময় শুনে যাই। সেই ছন্দে যেন আমি পাগল হয়ে যেতাম, পাগল। অনন্যা এক মুহূর্তের জন্য পড়া থামালো। তার গলাটা শুকিয়ে এসেছে। সে সমীরের দিকে তাকালো। সমীরের চোখে একটা মুগ্ধতার আবেশ। অসাধারণ, কি গভীর লেখা, তাই না? মনে হচ্ছে যেন কোনো মহাকাব্য পড়ছি। অনন্যা কোনো উত্তর দিল না। তার ইতিহাসবিদের মন তখনও তথ্য বিশ্লেষণ করছিল। উদয়ন রায়চৌধুরীর যে রুক্ষ অত্যাচারী ছবিটা তার মনে গাঁথা ছিল, এই লেখাগুলো তার সাথে একেবারেই মিলছে না। একজন মানুষ কি এতটা ভিন্ন দুই সত্তার অধিকারী হতে পারে? সে আবার পড়া শুরু করল। এবার যে পাতাটা খুলল, সেটা পড়তে গিয়ে তার গাল দুটোয় রক্তের আভা দেখা দিল। সে ইতস্তত করতে লাগলো। কি হলো? থেমেই বা গেলি কেন? না, মানে লেখাগুলো খুবই ব্যক্তিগত। আরে পড়ই না। 100 বছর আগের ব্যক্তিগত কথা আর ব্যক্তিগত থাকে না, ইতিহাসে পরিণত হয়। অনন্যা একটা দীর্ঘশ্বাস ফেলে পড়তে শুরু করলো।
আজ রাতে আমাদের যে মিলন হলো, তাকে মিলন বললে মহাবিশ্বের অবমাননা হয়। ওটা ছিল 2 নক্ষত্রের সংঘর্ষ, 2 নদীর মোহনায় মিশে যাওয়া, এক আদিম মহাজাগতিক সঙ্গম। তার ঠোঁট যখন প্রথম আমার ঠোঁটকে শাসন করল, মনে হলো কোনো এক প্রাচীন ঘুমন্ত মন্দিরের বন্ধ দরজা সহস্র বছরের প্রতীক্ষার পর খুলে গেল। সেই ঠোঁটে কোনো তাড়াহুড়ো ছিল না, ছিল না কোনো জাগতিক ক্ষুধা, ছিল শুধু শিশিরের মতো পবিত্র এক অধিকার বোধ, যা আমার সমস্ত প্রতিরোধকে এক মুহূর্তে ধূলিসাৎ করে দিয়েছিল। আমাদের প্রথম চুম্বন ছিল এক নীরব কথোপকথন, যেখানে আমার বহু জন্মের তৃষ্ণা তার নিঃশব্দ আমন্ত্রণের কাছে আত্মসমর্পণ করেছিল। কমলার শরীর, সে তো কোনো রক্ত মাংসের ভূগোল ছিল না, ছিল এক অনাবিষ্কৃত মহাদেশ, যার প্রতিটি বাঁক, প্রতিটি উপত্যকা আমার জন্য ছিল এক নতুন বিস্ময়। আমি ছিলাম এক তৃষ্ণার্ত অভিযাত্রী, যে তার আঙুলের ডগা দিয়ে সেই জীবন্ত কবিতার প্রতিটি ছন্দ, প্রতিটি স্তবক পাঠ করছিল। তার ত্বকের স্পর্শ ছিল রেশমের মতো শীতল, কিন্তু তার গভীরে ছিল আগ্নেয়গিরির উষ্ণতা। আমি যখন তার শরীরে বিলীন হচ্ছিলাম, তখন মনে হচ্ছিল আমি কোনো খরস্রোতা নদীতে ঝাঁপ দিয়েছি, যে নদী পাহাড়ের বাঁধন ছিঁড়ে আমাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে অনন্ত সমুদ্রে। তার নিঃশ্বাসের উষ্ণতা যখন আমার ঘাড়ে, আমার বুকে আছড়ে পড়ছিল, তখন বুনো জুঁই আর ভেজা মাটির এক আদিম গন্ধ আমার চেতনাকে আচ্ছন্ন করে দিচ্ছিল। আমার কানে তখন বাজছিল শুধু আমাদের মিলিত নিঃশ্বাসের শব্দ আর হৃদয়ের সেই প্রবল দামামা, যা বাইরের পৃথিবীর সমস্ত কোলাহলকে স্তব্ধ করে দিয়েছিল। ওই বটগাছের নিচে ঘাসের বিছানায় চাঁদের আলো যখন পাতার ফাঁক দিয়ে চুইয়ে পড়ে আমাদের শরীরে অদ্ভুত নকশা আঁকছিল, তখন আমরা আর দুটি ভিন্ন সত্তা ছিলাম না। আমাদের সেই মিলন কোনো সাধারণ শারীরিক খিদে মেটানো ছিল না, ওটা ছিল এক ভয়ঙ্কর সুন্দর যজ্ঞ। আমাদের শরীর দুটো ছিল সেই যজ্ঞের সমিধ, আমাদের নিঃশ্বাস ছিল তার মন্ত্র, আর আমাদের প্রেম ছিল সেই আগুন, যা সব কিছুকে পুড়িয়ে একাকার করে দিচ্ছিল। সেই রাতে আমি শুধু একজন পুরুষ ছিলাম না, আমি ছিলাম একজন উপাসক, আর কমলা ছিল আমার ঈশ্বরী, আমার শক্তি, আমার আদি এবং অন্ত। তার মধ্যে আত্মসমর্পণ করেই আমি খুঁজে পেয়েছিলাম আমার মুক্তির পথ। পড়া শেষ করে অনন্যা যখন মুখ তুলল, তার গাল বেয়ে জল গড়িয়ে পড়ছে। সে কাঁদছে, কিন্তু কেন কাঁদছে তা সে নিজেও জানে না। এই তীব্র বাঁধন ছাড়া ভালোবাসা তাকে এমনভাবে স্পর্শ করেছে যে তার ইতিহাসবিদের সত্তাটা কোথায় যেন হারিয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে ঘটনাটা ঘটল। হঠাৎ করেই ঘরটা একটা তীব্র মিষ্টি গন্ধে ভরে গেল, জুঁই ফুলের গন্ধ। কিন্তু এটা কোনো সাধারণ সুবাস নয়। গন্ধটা ছিল এতটাই তীব্র, এতটাই অপ্রতিরোধ্য যে অনন্যার মাথাটা ভারী হয়ে এলো। তার মনে হলো সে যেন জুঁই ফুলের এক সমুদ্রের মধ্যে ডুবে যাচ্ছে, যার মিষ্টি গন্ধটা ধীরে ধীরে বিষাক্ত হয়ে উঠছে। গন্ধটা পাচ্ছিস? হ্যাঁ, খুব তীব্র। হয়তো কোনো পুরনো আতরের শিশি ছিল যা ভেঙে গেছে, বা... তার কথা শেষ হলো না, কারণ তখনই তারা শব্দটা শুনতে পেল। করিডোর থেকে ভেসে আসছে শব্দটা, একটা ধাতব কিন্তু মিষ্টি আওয়াজ, এক পায়ে পড়া রূপোর নুপুরের শব্দ। শব্দটা এত স্পষ্ট, এত কাছের যে মনে হচ্ছে কেউ যেন তাদের ঘরের দরজার ঠিক বাইরে দিয়ে হেঁটে যাচ্ছে, খুব ধীরে, ছন্দবদ্ধ গতিতে। অনন্যার বুকের ভেতরটা ধড়াস করে উঠল। সে চেয়ারের হাতলটা শক্ত করে চেপে ধরল। সমীরের মুখটাও ফ্যাকাশে হয়ে গেছে।
তার যুক্তিবাদী মন এই ঘটনার কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছিল না। শব্দটা এখন দরজার ঠিক বাইরে এসে থেমে গেছে। ঘরটার ভিতরে তাপমাত্রা যেন কয়েক ডিগ্রি কমে গেল। লণ্ঠনের শিখাটা অকারণে কেঁপে উঠল। অনন্যা অনুভব করল তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। কেউ একজন দাঁড়িয়ে আছে দরজার ওপাশে, অপেক্ষা করছে। সমীর সাহস সঞ্চয় করল। সে অনন্যার দিকে তাকিয়ে ইশারায় তাকে চুপ করে থাকতে বলল। তারপর পা টিপে টিপে দরজার দিকে এগিয়ে গেল তারা। দরজার হাতলে হাত রেখে সে এক মুহূর্ত ইতস্তত করল, তারপর একটা ঝটকায় দরজাটা খুলে ফেলল। বাইরে ঘুটঘুটে অন্ধকার, করিডোরটা সম্পূর্ণ ফাঁকা। ধুলো আর মাকড়সার জাল ছাড়া আর কিছুই নেই। নুপুরের শব্দটাও কোথাও শোনা যাচ্ছে না। আর সেই তীব্র জুঁই ফুলের গন্ধটা যেন বাতাসে মিলিয়ে গেছে। সব আগের মতোই শান্ত, নিস্তব্ধ। সে ঘরে ফিরে এসে দরজাটা বন্ধ করে দিল। তার কপালে ঘাম জমেছে। সে জোর করে হাসার চেষ্টা করে বলল, কিছু না, হয়তো ইঁদুর বা অন্য কিছু হবে। কিন্তু তারা দুজনেই জানত এটা আত্মপ্রবঞ্চনা। তারা যা শুনেছে, যা অনুভব করেছে, তা কোনো ইঁদুরের শব্দ বা বাতাসে ভেসে আসা গন্ধ নয়। অনন্যা যখন চেয়ারে ফিরে এসে বসল, তখন তার চোখ গেল টেবিলটার উপরে রাখা ডায়েরিটার দিকে, আর তার বুকের ভেতরটা জমে গেল। ডায়েরিটা আর সেই আগের পাতায় খোলা নেই যেখানে সে পড়া শেষ করেছিল। সেটা এখন খোলা আছে একেবারে শেষের দিকে, একটা সম্পূর্ণ সাদা ফাঁকা পাতায়। আর সেই সাদা পাতার ঠিক মাঝখানে টলমল করছে এক ফোঁটা তরল। হ্যারিকেনের আলোয় সেটা চকচক করছে, টাটকা ঘন লাল কালির মতো, যেন এই মুহূর্তে কেউ কলম থেকে এক ফোঁটা কালি ফেলে দিয়েছে। অনন্যা আর সমীর দুজনেই রুদ্ধশ্বাসে সেই এক ফোঁটা কালির দিকে তাকিয়ে রইল। তারা দেখল কালিটা স্থির নয়, ওটা খুব ধীরে, প্রায় অদৃশ্যভাবে পুরনো হলদেটে কাগজের ওপর ছড়িয়ে পড়ছে, ঠিক যেন কোনো জীবন্ত প্রাণী তার সীমানা বাড়াচ্ছে। সেই রাতের পর অনন্যা আর সমীরের ঘুম এলো না। বাকি রাতটা তারা একরকম জেগেই কাটালো। কান পেতে রইল বাইরে করিডোরের দিকে, কিন্তু আর কোনো শব্দ হয়নি। বাড়িটা আবার তার পুরনো গুমোট নিস্তব্ধতায় ফিরে গিয়েছিল। কিন্তু সেই এক ফোঁটা লাল কালির দৃশ্যটা তাদের মনের ভেতর এমনভাবে গেঁথে গেছে যে প্রতিটা মুহূর্তে মনে হচ্ছিল ওই ডায়েরিটা নিজে থেকেই কিছু একটা লিখতে শুরু করবে। সকালের আলো ফুটতেই সমীর বলল, অনু, আমার মনে হয় আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত আজই। এই বাড়িটা ঠিক নয়। তার গলায় উদ্বেগের সুর। অনন্যা খাটিয়া থেকে উঠে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। ভোরের আলোয় বটগাছটাকে আরও রহস্যময়, আরও জীবন্ত লাগছে। তার মনে হলো গাছটা যেন তাকে বিদ্রূপের চোখে দেখছে। কোথায় চলে যাব সমীর? কলকাতায়? ভাবছিস চলে গেলেই সব ঠিক হয়ে যাবে? অন্তত আমরা নিরাপদ থাকব। এখানে প্রতি মুহূর্তে একটা অজানা ভয় কাজ করছে। অনন্যা শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, ভয়টা এই বাড়ির জন্য নয়, ভয়টা ওই ডায়েরির মধ্যে। আর আমার মনে হচ্ছে ওই ডায়েরির গল্পটা আমার পিছু ছাড়বে না। আমি যেখানেই যাই না কেন আমাকে জানতেই হবে শেষ পর্যন্ত কি হয়েছিল। তার মধ্যে ইতিহাসবিদের কৌতূহল আর এক সাধারণ মেয়ের ভয় মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। সে জানত সে এক ভয়ঙ্কর বিপদের দিকে এগোচ্ছে, কিন্তু পিছিয়ে আসার পথও যেন বন্ধ হয়ে গেছে। সকালে নাস্তা সেরে তারা আবার সেই পড়ার ঘরে ফিরে এলো। অনন্যা কাঁপা কাঁপা হাতে ডায়েরিটা খুলল। যে পাতাগুলোয় উদয়নের প্রেম আর আরাধনার কথা লেখা ছিল, সেইগুলো পেরিয়ে সে নতুন পাতায় এলো। আর সেখানেই সে প্রথমবার উদয়নের চরিত্র বদলের আঁচ পেল।
আজ এক দুঃসংবাদ পেলাম। কমলের বাবা তার বিয়ে ঠিক করেছে পাশের গ্রামের এক অবস্থাপন্ন চাষির ছেলের সাথে। শুনে আমার পায়ের তলার মাটি সরে গেল। কমলা আমার, শুধু আমার। তাকে অন্য কেউ স্পর্শ করবে এটা আমি স্বপ্নেও ভাবতে পারি না। সমাজ, বংশমর্যাদা, জাত, এই সব তুচ্ছ কারণে আমি আমার দেবীকে হারাতে পারি না। কমলাকে ছাড়া আমার এই জমিদারির কোনো অর্থ নেই, আমার জীবনের কোনো অর্থ নেই। আমি ওর বাবার সাথে কথা বলতে গিয়েছিলাম, তাকে টাকা পয়সা, জমি সব দিতে চেয়েছিলাম, কিন্তু সেই মূর্খ গোয়ার লোকটা আমার মুখের উপর না বলে দিল তার মেয়ের সম্মান নাকি আমার ঐশ্বর্যের চেয়ে বড়। সম্মান? কিসের সম্মান? আমি উদয়ন রায়চৌধুরী, তাকে যা দিতে পারি তা ওই চাষির ছেলে কল্পনাও করতে পারবে না। রাগে অপমানে আমার শরীর জ্বলে যাচ্ছে। কিন্তু আমি হার মানব না। যা সমাজ দিতে পারে না তা অর্জন করে নিতে হয় অন্য পথে। ডায়েরির এই অংশটা পড়তে পড়তে অনন্যার গা ছমছম করে উঠল। সে স্পষ্ট দেখতে পাচ্ছিল কিভাবে একজন প্রেমিক পুরুষ ধীরে ধীরে এক প্রতিহিংসাপরায়ণ মরিয়া মানুষের দিকে ঝুঁকছে। পরের পাতাগুলোয় উদয়ন তার সমাধানের পথের কথা লিখেছে। সে শুনেছে পাশের গ্রামে এক তান্ত্রিকের বাস। সাধারণ তান্ত্রিক নয়, তিনি বামাচারী। শ্মশানে তার বাস। তিনি মৃতদেহের উপর বসে সাধনা করেন। লোকে তার নাম নিতেও ভয় পায়। আমি গিয়েছিলাম সেই মহা শ্মশানে। দিনের বেলাতেও জায়গাটা অন্ধকার। চিতার ছাই আর পোড়া মাংসের গন্ধে বাতাস ভারী। সেখানেই তার সাথে আমার দেখা হলো। তিনি নন, বলা উচিত তার ছায়া, কারণ তাকে দেখে মনে হয় না তার কোনো শরীর আছে। তিনি যেন জমাট বাঁধা অন্ধকার। তার চোখ দুটো জ্বলন্ত অঙ্গারের মতো। তিনি আমার মনের সব কথা পড়তে পারছিলেন। আমি কিছু বলার আগেই তিনি বললেন, প্রেম নয়, তুই চাস অধিকার, বাঁধতে চাস তাকে। আমি চমকে উঠেছিলাম। তিনি হেসেছিলেন, সে এক ভয়ঙ্কর হাসি। তিনি বলেছেন, উপায় আছে, এমন বাঁধন যা মৃত্যুও ছিন্ন করতে পারে না, কিন্তু তার জন্য মূল্য দিতে হবে, অনেক বড় মূল্য। অনন্যা শিউরে উঠল। সে যেন চোখের সামনে দেখতে পাচ্ছিল সেই ভয়ঙ্কর দৃশ্যটা। তার মনে হলো ঘরের তাপমাত্রা যেন আরো কমে গেছে। সে সমীরের দিকে তাকালো। সমীরের মুখটাও কাগজের মতো সাদা। অনু, আমার মনে হয় আর এগোনো ঠিক হবে না। অনন্যার উত্তর দেওয়ার আগেই ঘটনাটা ঘটল। তারা দিনের বেলাতেই রাজবাড়ির অন্য ঘরগুলো ঘুরে ঘুরে দেখছিল, মনটাকে একটু অন্যদিকে সরানোর জন্য। তারা এসে দাঁড়ালো দোতলার এক বিশাল হল ঘরে। দেওয়ালে সারি সারি অস্পষ্ট অয়েল পেন্টিং ঝুলছে, রায়চৌধুরী বংশের পূর্বপুরুষদের ছবি। অনন্যা একটা নির্দিষ্ট ছবির সামনে এসে থমকে দাঁড়ালো। ছবিটা উদয়ন রায়চৌধুরীর। ছবিতে তিনি একটা রাজকীয় চেয়ারে বসে আছেন। তার দৃষ্টি তীক্ষ্ণ, চেহারায় একটা আভিজাত্যের ছাপ। কিন্তু অনন্যার মনে হলো সে এখানে আসার আগে মোবাইলে যে ছবিটা দেখেছিল তার সাথে এই ছবির মিল নেই, বিশেষ করে চোখ দুটো। আগের ছবিতে যে তীক্ষ্ণতা ছিল, এখন সেখানে একটা শীতল হিসেবি নিষ্ঠুরতা। যেন ছবির মানুষটা জীবন্ত আর সে সরাসরি অনন্যার দিকে তাকিয়ে আছে। তার ঠোঁটের কোণে যেন এক অদৃশ্য হাসির রেখা। সমীর, এই ছবিটা দেখ, তোর কিছু অদ্ভুত লাগছে। সমীর এগিয়ে সে ছবিটা ভালো করে দেখল। কয়েক মুহূর্ত দেখার পর তারও ভুরু কুঁচকে গেল। হ্যাঁ, চোখ দুটো যেন বদলে গেছে, কেমন যেন জীবন্ত লাগছে। আলোর জন্য এমন মনে হচ্ছে। না সমীর, এটা আলোর বিভ্রম নয়।
তারা দুজনেই বুঝতে পারছিল এই বাড়ির অশুভ শক্তিটা শুধু আর শব্দ বা গন্ধেই সীমাবদ্ধ নেই, সেটা এবার তাদের চোখের সামনে দিনের আলোতেও নিজের অস্তিত্ব জানান দিচ্ছে। সেদিন রাতে অনন্যা কিছুতেই ঘুমাতে পারছিল না। ডায়েরির কথাগুলো তার মাথায় ঘুরপাক খাচ্ছিল। বাঁধন যা মৃত্যুও ছিন্ন করতে পারে না, এর অর্থ কি? মাঝরাতে যখন চোখটা একটু লেগে এসেছে তখনই সে অনুভব করলো ব্যাপারটা। তার শরীরটা যেন জমে গেছে। সে চিৎকার করতে চাইছে কিন্তু গলা দিয়ে কোনো স্বর বেরোচ্ছে না। হাত পা নাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। একটা প্রচন্ড চাপ যেন তার বুকের ওপর চেপে বসেছে। স্লিপ প্যারালাইসিস। তার চোখ দুটো খোলা। সে সরাসরি দেখতে পাচ্ছে তার সামনের জানলাটা, আর জানালার কাঁচের ওপারে আবছা অন্ধকারে সে দেখতে পাচ্ছে সেই ভয়ঙ্কর দৃশ্যটা। বটগাছের একটা মোটা ডাল থেকে ঝুলছে একটা নারীর শরীর। পরনে লাল পেড়ে সাদা শাড়ি, লম্বা চুলগুলো হাওয়ায় উঠছে। মুখটা স্পষ্ট নয়, কিন্তু অনন্যা জানে ওটা কমলা। তার শরীরটা স্থির নয়, হালকা দুলছে। কিন্তু শারীরিক ভয়ের থেকেও ভয়ঙ্কর ছিল সেই অনুভূতিটা, যা অনন্যার মনের ভেতর সুনামির মতো আছড়ে পড়েছিল। এটা তার নিজের অনুভূতি নয়, এক তীব্র অসহ্য কষ্ট, ভালোবাসার মানুষের কাছ থেকে পাওয়া চরম বিশ্বাসঘাতকতার যন্ত্রণা। আর সেই যন্ত্রণার গভীরে লুকিয়ে আছে এক শীতল বিধ্বংসী ক্রোধ। 100 বছরের পুরনো সেই আবেগগুলো যেন সরাসরি কমলার আত্মা থেকে অনন্যার আত্মায় সংক্রমিত হচ্ছে। অনন্যা অনুভব করলো সে আর সে নেই, সে যেন কমলা হয়ে যাচ্ছে। তার বুকের ভেতরটা কমলার কষ্টে ফেটে যাচ্ছে, কমলার রাগে জ্বলে যাচ্ছে। অবশেষে একটা তীব্র ঝাঁকুনি দিয়ে তার শরীরটা মুক্ত হলো। সে প্রচণ্ড জোর চিৎকার করে উঠে বসল। তার সারা শরীর ঘামে ভেজা, সে হাঁপাচ্ছে। সমীর ধর্মর করে উঠে বসল। অনু, অনু, কি হয়েছে? স্বপ্ন দেখছিলি? অনন্যা জানালার দিকে আঙুল তুলে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে প্রচণ্ড ভয়ে ভয়ে বলে উঠল, ওখানে ছিল, ওখানে ছিল সমীর, ওখানে ওই বটগাছটায় ঝুলছিল, ওখানে ছিল। সমীর ছুটে গিয়ে জানলা দিয়ে বাইরে তাকালো, কিন্তু বাইরে কিছুই নেই, শুধু অন্ধকার আর বটগাছের অতিকায় ছায়ামূর্তি। অনন্যাও গেল তার পিছু পিছু। সে ভয়তে সমীরের হাতটা চেপে ধরল। অনন্যাকে শান্ত করার জন্য সমীর তাকে জড়িয়ে ধরল। অনন্যা তখনও থরথর করে কাঁপছে, তখনও তার গলা থেকে আওয়াজ বেরোচ্ছিল না। সে যখন নিজের গলাটা সামলানোর চেষ্টা করছিল তখন সে দেখল জানালার কাঁচের ওপর, যেটা তাদের নিঃশ্বাসের কারণে ঝাপসা হয়ে গেছে, সেখানে কেউ যেন আঙুল দিয়ে একটা শব্দ লিখেছে, একটা মাত্র শব্দ, আমার। অনন্যা তখনও থরথর করে কাঁপছে এবং জানলার কাঁচের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। তখন সমীর তাকে ধরে বিছানায় এনে বসালো। সে অনন্যাকে বোঝানোর চেষ্টা করলো যে হয়তো এটা মনের ভুল বা অতিরিক্ত চাপের ফল, কিন্তু তার নিজের বুকের ভেতরটাও অজানা ভয় ঠিপ ঠিপ করছিল। অনেক রাতে যখন অনন্যা ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছে, তখন হঠাৎই এক তীব্র ঠান্ডার অনুভূতিতে সমীরের ঘুম ভেঙে গেল। ঘরের জানলা বন্ধ, তবু মনে হচ্ছে যেন বরফ শীতল বাতাস তার গায়ের ওপর দিয়ে বয়ে যাচ্ছে। সে দেখল অনন্যা বিছানায় নেই। একটা চাপা আতঙ্ক নিয়ে সে উঠে বসল। ঘরের কোণে জানালার ধারে অনন্যা দাঁড়িয়ে আছে, তার পিঠটা সমীরের দিকে। চাঁদের আলো তার শরীরে পড়ে মেঝেতে এক লম্বা বিকৃত ছায়া তৈরি করেছে। সমীর ফিসফিস করে ডাকল, অনু, ওখানে কি করছিস? কোনো উত্তর এলো না। অনন্যা খুব ধীরে যন্ত্রের মতো ভঙ্গিতে ঘাড় ঘোরাতে শুরু করল, আর তখনই সমীরের শরীরের রক্ত জমে গেল। ওটা অনন্যার মুখ নয়, ফ্যাকাশে কাগজের মতো সাদা সেই মুখে ফুটে উঠেছে কমলার মুখ। চোয়াল শক্ত, ঠোঁট দুটো ঈষৎ নীল, চোখ দুটো বেয়ে জলের ধারা নামছে, কিন্তু সেই জলের ধারার সাথে মিশে গড়িয়ে পড়ছে কয়েক ফোঁটা টাটকা
ঘন লাল রক্ত, যা তার গাল বেয়ে চিবুকে জমা হচ্ছে। তার দৃষ্টিতে কোনো কষ্ট নেই, আছে শুধু তীব্র জমাট বাঁধা ঘৃণা। সেই মুখ থেকে একটা হিম শীতল ফ্যাসফ্যাসে গলা, যা কোনোভাবেই অনন্যার নয়, উচ্চারিত হলো, আমার কাছ থেকে ওকে কেড়ে নিবি তুই? সমীর আতঙ্কে পিছিয়ে গিয়ে বিছানা থেকে প্রায় পড়েই যাচ্ছিল। সে ভয় চিৎকার করতে চেয়েও পারল না। তার গলা দিয়ে শুধু একটা গোঙানির মতো আওয়াজ বের হলো। সে চোখ বন্ধ করে আবার খুলতেই দেখল অনন্যা তার দিকে স্বাভাবিক উদ্বিগ্ন দৃষ্টিতে তাকিয়ে আছে। এই সমীর, কি হয়েছে? এমন করছিস কেন তুই? স্বপ্ন দেখেছিস? সমীর কিছু বলতে পারল না, তার সারা শরীর কাঁপছে। সে অনন্যার মুখের দিকে তাকালো, কোথাও রক্তের চিহ্ন নেই। সে কি সত্যিই স্বপ্ন দেখছিল? কিন্তু তার দৃষ্টি গেল মেঝের দিকে, যেখানে অনন্যা দাঁড়িয়েছিল। চাঁদের আলোয় সে স্পষ্ট দেখতে পেল কাঠের মেঝের ওপর দুটো ভেজা পায়ের ছাপ, আর সেই ছাপের পাশে কয়েক ফোঁটা ঘন কালচে লাল দাগ, যা শুকিয়ে যাওয়া রক্তের মতো দেখাচ্ছে। সমীর বুঝতে পারল এটা স্বপ্ন ছিল না। অভিশাপটা এখন আর শুধু দেওয়াল বা কাঁচে সীমাবদ্ধ নেই, ওটা তাদের মাঝে তাদের সম্পর্কে ফাটল ধরানোর জন্য চলে এসেছে। তার মনে এক ভয়ঙ্কর ভয় ঢুকে গেল। যে নারীকে সে ভালোবাসে, তার ভেতরে হয়তো অন্য কেউ বাস করছে। জানালার কাঁচে লেখা সেই একটি মাত্র শব্দ, আমার, যেন এক গরম লোহার শলাকার মতো অনন্যা এবং সমীরের চেতনার গভীরে বিঁধে গিয়েছিল। তারা দুজনেই ভয় আতঙ্কে জমে গিয়ে সেই লেখাটার দিকে তাকিয়ে রইল। বাইরে রাতটা ছিল শান্ত, কিন্তু ঘরের ভিতরের নিস্তব্ধতা ছিল চিৎকারের চেয়েও ভয়ঙ্কর। সমীরই প্রথম ঘর থেকে বেরিয়ে এলো। তার যুক্তিবাদী মনের শেষ আশ্রয়টুকু ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। সে এর আর কোনো ব্যাখ্যা খুঁজছিল না। সে শুধু অনন্যার হাতটা শক্ত করে চেপে ধরল। চল অনু, এক্ষুনি। আমরা এক মুহূর্ত আর এখানে থাকবো না, এই বাড়ি আমাদের মেরে ফেলবে। কিন্তু অনন্যা মাথা নাড়ল। তার চোখ দুটো ছিল জানালার কাঁচের ওপর স্থির। তার দৃষ্টিতে ভয় ছিল, কিন্তু তার চেয়েও বেশি ছিল এক ভয়ঙ্কর উপলব্ধি। তার গলাটা ছিল অস্বাভাবিক রকমের শান্ত। কোথায় যাব সমীর? তুই এখনো বুঝতে পারছিস না? ও শুধু এই বাড়িটাতে নেই, ও আমার মধ্যে আছে। এই আমার শব্দটা এই বাড়ির উপর অধিকার জানাচ্ছে না, ও আমার উপর অধিকার জানাচ্ছে। আমরা যদি পালিয়েও যাই, ওই ছায়া আমার পিছু ছাড়বে না। এই ভয়ঙ্কর সত্যিটা উপলব্ধি করে সমীর স্তব্ধ হয়ে গেল। সে বুঝতে পারল তারা শুধু এক ভৌতিক শক্তির পাল্লায় পড়েনি, তারা এক ব্যক্তিগত শিকারী সত্তার ফাঁদে আটকে পড়েছে, যার লক্ষ্য অনন্যা স্বয়ং। তাহলে তাহলে উপায় উপায় খুঁজতে হবে সমীর। তার মধ্যে তার পুরনো গবেষকের জেদটা যেন ফিরে আসছিল। ভয় পেয়ে পালিয়ে গেলে চলবে না। আমাদের জানতে হবে ও কি চায়, কেন চায়, এর ইতিহাস কি। তারা বুঝতে পারছিল তাদের আধুনিক জ্ঞান বা যুক্তি দিয়ে এই রহস্যের সমাধান করা সম্ভব নয়। তাদের এমন একজনের সাহায্য দরকার, যা এই অন্ধকার জগতের নিয়মকানুন জানে। তাদের মনে পড়ল হারাধনের কথা। তারা প্রায় ছুটে নিচে নেমে গেল। হারাধন তখন তার ছোট ঘরটার সামনে একটা উনুনের রুটি সেঁকছিল। অনন্যা এবং সমীরের ফ্যাকাশে আতঙ্কিত মুখ দেখে সে উঠে দাঁড়ালো। কি হয়েছে দিদিমণি বাবু? অনন্যা এক নিঃশ্বাসে সবটা বলে গেল। ডায়েরির কথা, নুপুরের শব্দ, কমলার ঝুলন্ত দেহ, জানালার কাঁচে লেখা সেই ভয়ঙ্কর শব্দটা, এবং সব শেষে সমীরের দেখা সেই ভয়াবহ দৃশ্য, যেখানে অনন্যার মুখ বদলে গিয়েছিল এবং তার চোখ দিয়ে রক্ত ঝরছিল। সব শুনে হারাধনের মুখটা প্রথমে ভয়ে সাদা হয়ে গেল। তার হাত থেকে রুটি সেঁকার চিমটেটা মাটিতে পড়ে গেল। সে কপালে হাত ঠেকিয়ে বিড়বিড় করে কিছু বলল, যা বোঝা গেল না। কিন্তু তারপর এক অদ্ভুত পরিবর্তন হলো। তার মুখের ভয়টা ধীরে ধীরে কেটে গিয়ে সেখানে ফুটে উঠল এক শীতল অভিব্যক্তি। তার ঠোঁটের কোণে যে হাসিটা ফুটে উঠল, তাতে কোনো আনন্দ ছিল না, শুধু ছিল
এক নিষ্ঠুর নিয়তির স্বীকৃতি। সে অনন্যার চোখের দিকে সরাসরি তাকালো। তার সেই তীক্ষ্ণ দৃষ্টির সামনে অনন্যার নিজেকে খুব অসহায় মনে হলো। হারাধন শান্ত নিচু গলায় বলল, যা হওয়ার তাই হয়েছে দিদিমণি। রক্তের টান বড় কঠিন জিনিস। বাড়ি তার নিজের লোককে ঠিক চিনে নেয়। বড়বাবু ফিরে এসেছেন তার পাপের হিসেব নিতে, আর তার সাথে ফিরে এসেছে কমলার অতৃপ্ত আত্মা। এই কথাগুলো শুনে অনন্যার বুকের ভেতরটা জমে গেল। তার মনে হলো এই লোকটি তাদের সাহায্যকারী নয়, সে এই অভিশাপেরই একজন নীরব সাক্ষী যে এই ভয়ঙ্কর খেলাটি উপভোগ করছে। এই প্রথম অনন্যা বুঝতে পারল এই বাড়িতে তারা শুধু অশরীরী শক্তির বিরুদ্ধেই লড়ছে না, এক জীবন্ত মানুষের শীতল ইনডিফারেন্সিয়ার বিরুদ্ধেও লড়ছে। তারা এখানে সত্যিই একা। কে বড়বাবু? কেন, জমিদার উদয়ন রায় চৌধুরী। আর কে? তার অতৃপ্ত আত্মা এখনো এই বাড়িতে ঘুরে বেড়ায়, কিন্তু তিনি একা নন। তার পাপ তাকে এক পিশাচে পরিণত করেছে। আর সাথে আছে হতভাগী কমলার আত্মা। সে এখন আর সাধারণ আত্মা নয়, সে এক যক্ষিণী। ক্রোধ আর যন্ত্রণা তাকে দেবী থেকে দানবীতে পরিণত করেছে। আপনি এর কোনো প্রতিকার জানেন হারাধনদা? হারাধন মাথা নাড়ল। আমি সামান্য চাকর বাবু, আমি কি জানবো। তবে হ্যাঁ, একজন আছেন, তিনি হয়তো কিছু করতে পারেন। কিন্তু তার কাছে যাওয়াও যা, বাঘের মুখে পড়াও তাই। কে তিনি? কোথা থাকেন? তিনি হলেন ভৈরবনাথ, একজন অঘরী। এই গ্রামের শেষের শ্মশানে তার বাস। লোকে বলে তিনি নাকি ভূত প্রেত আত্মা সবাইকে বশ করে রেখেছেন। তার ক্ষমতা অনেক, কিন্তু তার মেজাজটাও ভয়ঙ্কর। তিনি সাধারণ মানুষের সাথে কথাই বলেন না। অঘরী, তান্ত্রিক শব্দগুলো শুনে অনন্যা আর সমীরের শিরদাঁড়া দিয়ে একটা হিমেল স্রোত বয়ে গেল। কিন্তু এখন এ ছাড়া আর কোনো উপায়ও নেই। তারা হারাধনের কাছ থেকে পথের নির্দেশ নিয়ে বেরিয়ে পড়ল গ্রামের শেষ প্রান্তে অবস্থিত সেই মহা শ্মশানের দিকে। যত তারা এগোতে লাগলো, পরিবেশটা ততই থমথমে হয়ে আসতে লাগলো। সবুজ গ্রাম পিছনে পড়ে রইল, সামনে শুধু রুক্ষ লাল মাটির প্রান্তর, পোড়া কাঠ আর চিতার ছাইয়ের গন্ধ বাতাসে। চারিদিকে একটা অদ্ভুত নিস্তব্ধতা, যা দিনের বেলাতেও গা ছমছম করায়। তাদের মনে হচ্ছিল তারা যেন অন্য কোনো জগতে প্রবেশ করছে। অনন্যার বারবার মনে হচ্ছিল ডান দিকের ওই বিশাল তেঁতুল গাছটার আড়াল থেকে কেউ যেন উঁকি মারছে। একটা লাল পেড়ে সাদা শাড়ির আঁচল। সে যখনই সেদিকে তাকাচ্ছে তখনই সেটা মিলিয়ে যাচ্ছে। শ্মশানের কাছে পৌঁছাতেই তারা দৃশ্যটা দেখতে পেল। বেশ কয়েকটা নিভে যাওয়া চিতার পাশে একটা ধিকি ধিকি জ্বলতে থাকা ধুনির সামনে বসে আছে এক জটাজুটধারী মূর্তি। সারা গায়ে চিতার ভস্য মাখা, পরনে শুধু একটা কৌপিন। চোখ দুটো বন্ধ, কিন্তু তার পুরো শরীর থেকে যেন একটা তীব্র শক্তি বিচ্ছুরিত হচ্ছে। তার চারপাশে কয়েকটা কুকুর চুপচাপ বসে আছে, যেন তারা তার নীরব প্রহরী। ইনি যে ভৈরবনাথ তা বুঝতে অসুবিধা হলো না। অনন্যা আর সমীর ভয়ে ভয়ে এগিয়ে গেল। তাদের পায়ের শব্দে লোকটার ধ্যান ভাঙল। সে চোখ খুলল। সেই চোখের দিকে সরাসরি তাকানো যায় না, যেন দুটো জ্বলন্ত কয়লা। তার দৃষ্টিতে কোনো আবেগ নেই, আছে শুধু এক গভীর প্রাচীন জ্ঞান এবং এক চূড়ান্ত নির্লিপ্ত। কি চাস তোরা? তার গলার স্বর মেঘের গর্জনের মতো ভারী গম্ভীর। সমীর কিছু বলার আগেই অনন্যা এগিয়ে গেল। তার ভয় করছিল, কিন্তু তার থেকেও বেশি ছিল তার বাঁচার আকুতি। সে এক নিঃশ্বাসে সবকিছু বলে গেল। ভৈরবনাথ সবটা শুনলেন। তার মুখে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। তিনি শান্তভাবে ধুনিতে আরও একটু ধুনো ফেলে দিলেন। অনন্যা কথা শেষ করার পর
তিনি তাচ্ছিল্যের হাসি হাসলেন। ভূত? তারপরেই তিনি অনন্যার দিকে তাঁর সেই তীব্র দৃষ্টিতে তাকালেন। তিনি তার হাতে চিমটে দিয়ে ধুনির আগুন থেকে এক মুঠো গরম ছাই তুলে নিলেন। তারপর সেই ছাইটা হাওয়ায় উড়িয়ে দিলেন। আর সেই ছাইয়ের ধোঁয়ার মধ্যে অনন্যা আর সমীর দেখল ফুটে উঠছে অস্পষ্ট কিছু মুখ। এক ক্রন্দনরতা মহিলার মুখ আর এক নিষ্ঠুর পুরুষের মুখ। এটা ভূত নয় বালিকা, ভূত হলো স্মৃতি। তুই এক জেলের মধ্যে আটকা পড়েছিস, প্রেম আর ক্রোধ দিয়ে গড়া এক দেবী, যাকে তোর পূর্বপুরুষ নিজের উচ্চাকাঙ্ক্ষার জন্য একটা গাছের সাথে শেকল দিয়ে বেঁধে রেখেছিল। সেই শেকল হলো তোর রক্ত, আর সেই রক্তই তোকে টানছে। ভৈরবনাথের কথাগুলো যেন চাবুকের মতো অনন্যার গায়ে লাগলো। তিনি বলতে লাগলেন, তোর প্রপিতামহ শুধু একজন প্রেমিক ছিলেন না, তিনি ছিলেন একজন উচ্চাকাঙ্ক্ষী তান্ত্রিক। সে বামাচারের পথে নিজের শক্তি বাড়াতে চেয়েছিল। সে কমলাকে সাধারণ প্রেমিকার মতো বাঁধতে চায়নি, সে তাকে এক যক্ষিণী বানিয়ে নিজের বংশের পাহারাদার হিসেবে রাখতে চেয়েছিল। কিন্তু তার সাথে অপেক্ষা করছে আর একজন। ভৈরবনাথের গলাটা আরো গভীর হয়ে এলো। এক ক্ষুধার্ত পিশাচ, উদয়নের আত্মা। সে কমলার ক্রোধকে ব্যবহার করে বেঁচে আছে। সে শুধু ওর শরীরটা চায় না অনন্যা, সে তোকে চায় ওর অনন্তকালীন যন্ত্রণার সঙ্গী হিসেবে। মুক্তি চাস তো? কিন্তু যে মুক্তি চাইতে আসে সে প্রায়ই নতুন বন্ধন নিয়ে ফেরে। এই খেলার নিয়ম বড় কঠিন বালিকা। তুই এক আত্মাকে মুক্তি দিবি, কিন্তু তার শূন্য স্থান পূরণ করার জন্য কাউকে লাগবে। প্রকৃতি শূন্য স্থান পছন্দ করে না। তার কথাগুলো সমাধানের চেয়েও বেশি ধাঁধার মতো শোনায়, যা অনন্যার মনে এক নতুন ভয়ের জন্ম দেয়। সে কি মুক্তি খুঁজতে গিয়ে আরো বড় ফাঁদে পা দিচ্ছে? যক্ষিণী, পিশাচ, সঙ্গী। শব্দগুলো শুনে অনন্যা আর সমীর স্তব্ধ হয়ে বসে রইল। তাদের পায়ের তলার মাটি যেন আর নেই, তারা এক অতল গভীরে তলিয়ে যাচ্ছে। সেদিন সন্ধ্যায় অনন্যা যখন পড়ার ঘরে ডায়েরিটা নিয়ে তন্ময় হয়ে বসেছিল, তখন সমীর একটু তাজা বাতাসের জন্য বাইরে এলো। উঠানের আলো আঁধারিতে বিশাল বটগাছটার দিকে তাকিয়ে তার মনটা এমনিতেই ভারাক্রান্ত ছিল। হঠাৎই তার কানে ভেসে এলো এক অদ্ভুত মিষ্টি সুর। কেউ যেন খুব নিচু গলায় একটা পুরনো দিনের গান গাইছে। সুরটা এতটাই করুণ এবং সুন্দর যে সমীর নিজের অজান্তেই সেই দিকে আকৃষ্ট হলো। সে দেখল বটগাছের ঠিক নিচে, যেখানে ঝুড়িগুলো অন্ধকার তৈরি করেছে, সেখানে একজন নারী দাঁড়িয়ে আছে। তার পরনে লাল পেড়ে সাদা শাড়ি, কিন্তু সে অনন্যার দেখা সেই ঝুলন্ত ভয়ঙ্কর মূর্তি নয়। এই নারী অপরূপ সুন্দরী। তার মুখ চাঁদের আলোর মতোই শান্ত, ঠোঁটের কোণে এক স্নিগ্ধ হাসি। সে হাতছানি দিয়ে নিঃশব্দে সমীরকে ডাকছে। সমীরের যুক্তিবাদী মন চিৎকার করে তাকে বারণ করছিল, কিন্তু তার পা দুটো যেন অবশ হয়ে গেছে। এক অপ্রতিরোধ্য আকর্ষণে সে সেই নারীর দিকে এগিয়ে যেতে লাগলো। তার মনে হচ্ছিল এই নারীর কাছেই হয়তো সব শান্তি, সব যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যাবে। কিন্তু কয়েক পা এগোতেই এক ভয়ঙ্কর অসঙ্গতি তার চোখে পড়ল। নারীটা হাসছে, কিন্তু তার ছায়াটা হাসছে না। চাঁদের আলোয় মাটিতে পড়া তার ছায়াটা ছিল এক বিকৃত বিভৎস আকৃতির, যার লম্বা লম্বা আঙুলগুলো যেন মাটি খামচে ধরতে চাইছে। আর তখনই সমীর দেখল অপরূপ সুন্দর সেই নারীর পা দুটো যেন হাওয়ায় ভাসছে। ঠিক সেই মুহূর্তে অনন্যা ঘর থেকে সমীর বলে ডেকে উঠতেই
মায়ার জালটা ছিঁড়ে গেল। সমীর দেখল সামনে কেউ নেই, শুধু অন্ধকার আর সেই ভয়ঙ্কর বটগাছ। তার সারা শরীর ঠান্ডা ঘামে ভিজে গেল। সে বুঝতে পারল ওটা কমলা ছিল না, ওটা ছিল এক ক্ষুধার্ত সত্তা, যা তাকে সৌন্দর্য এবং মায়ার ফাঁদে ফেলে শিকার করতে চেয়েছিল। রায়বাড়িটাকে এখন আর শুধু পোড়ো বাড়ি বলে মনে হচ্ছে না, মনে হচ্ছে এক জীবন্ত রণক্ষেত্র, যেখানে এক ভয়ঙ্কর যুদ্ধের প্রস্তুতি চলছে। অনন্যা আর সমীরের হাতে সময় খুব কম। অমাবস্যা আসতে আর মাত্র দিন 3 বাকি। ভৈরবনাথ তাদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন, এটা কোনো ঝাড়ফুঁক বা ভূত তাড়ানোর ব্যাপার নয়, এটা একটা প্রায়শ্চিত্তের অনুষ্ঠান। এক আত্মাকে মুক্তি দেওয়ার জন্য আর এক আত্মার আরতি। ভৈরবনাথের মতে এই জন্য 3টি প্রধান জিনিস প্রয়োজন। প্রথমত, উদয়ন রায়চৌধুরীর এমন কোনো বস্তু যা তার তান্ত্রিক ক্রিয়াকলাপের সাথে যুক্ত ছিল। দ্বিতীয়ত, কমলার স্মৃতি বিজড়িত কোনো বস্তু যা তার আত্মার সাথে সরাসরি সংযোগ স্থাপন করতে পারবে। আর তৃতীয়ত, কিছু বিশেষ বনৌষধি আর মন্ত্র যা ভৈরবনাথ অমাবস্যার দিন তাদের দেবেন। সবচেয়ে ভয়ঙ্কর শর্তটা ছিল চতুর্থ। ভৈরবনাথ বলেছেন, তোকে তোর নিজের সত্তার একটা অংশ উৎসর্গ করতে হবে বালিকা। ক্রোধের বদলে করুণা, ঘৃণার বদলে ক্ষমা। যক্ষিণী যখন তোর উপর তার সমস্ত রাগ উগড়ে দেবে, তোকে শান্ত থাকতে হবে। এটাই হবে তোর আত্মবলিদান। এর অর্থ কি তা অনন্যা বা সমীর কেউই পুরোপুরি বুঝতে পারল না, আর এই অস্পষ্টতাই তাদের ভয়টাকে আরো বাড়িয়ে তুলেছিল। তাদের প্রথম কাজ হলো উদয়নের সেই তান্ত্রিক বস্তুটাকে খুঁজে বের করা। পড়ার ঘরটি ছিল উদয়নের সাধনার কেন্দ্রবিন্দু। তারা দুজনে মিলে আবার সেই ঘরে ঢুকল। এবার তাদের উদ্দেশ্য ভিন্ন। তাদের প্রতিটা মুহূর্তে মনে হচ্ছিল একজোড়া অদৃশ্য চোখ তাদের ওপর নজর রাখছে। ঘরের বাতাস যেন আগের চেয়েও ভারী এবং ঠান্ডা। ডায়েরিটা আবার পড় অনু, হয়তো এর মধ্যেই কোনো সূত্র লুকিয়ে আছে। অনন্যা আবার ডায়েরিটা খুলল। এবার সে প্রেম বা আবেগগুলোর অংশ এড়িয়ে সরাসরি সেই পাতায় চলে গেল যেখানে উদয়নের তান্ত্রিক সাধনার বর্ণনা লেখা আছে। পাতা উল্টাতে উল্টাতে সে সেই ভয়ঙ্কর রাতের বিবরণে এসে পৌঁছালো। আমি কাজটা শেষ করি আমার বংশের ঐতিহ্য এক বিশেষ কারুকার্য করা ছোরা দিয়ে। তার অবাক বিশ্বাসভঙ্গের দৃষ্টিটা আমি কোনোদিন ভুলব না। সেই ছোরা আমার শক্তির উৎস, আমার পাপের সাক্ষী। তাকে আমি লোকচক্ষুর আড়ালে আমার সবচেয়ে প্রিয় জায়গার সবচেয়ে অন্ধকার কোণে লুকিয়ে রেখেছি। সবচেয়ে প্রিয় জায়গা, সবচেয়ে প্রিয় জায়গা, সবচেয়ে অন্ধকার কোণ। অনন্যা বিড়বিড় করতে লাগলো। উদয়নের সবচেয়ে প্রিয় জায়গা ছিল এই পড়ার ঘর, কিন্তু এর অন্ধকার কোণ কোথায়? তারা ঘরের প্রতিটা ইঞ্চি পরীক্ষা করতে শুরু করলো, বইয়ের তাকের পিছনে, মেঝের নিচে, কিন্তু কিছুই পাওয়া গেল না। হঠাৎ সমীরের চোখ গেল ঘরের দেওয়ালের এক কোণে থাকা একটা পুরনো ভাঙা গ্র্যান্ডফাদার ক্লকের দিকে। ঘড়িটা বহু বছর ধরে বন্ধ। অনু, এদিকে। তারা দেখল ঘড়ির পিছনের দেওয়ালের অংশটা সামান্য আলগা। তারা দুজনে মিলে ঘড়িটা সরাতেই বেরিয়ে এলো একটা ছোট গোপন কুঠুরি, আর তার ভেতরে একটা পুরনো মখমলের কাপড়ে মোড়ানো অবস্থায় ছিল সেই ছোড়াটা। রূপোর হাতল, তাতে সূক্ষ্ম কারুকার্য করা। ফলার দিকটা এখনো যেন ধারালো। ছোড়াটা হাতে নিতেই অনন্যা সারা শরীরে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। তার চোখের সামনে এক মুহূর্তের জন্য ভেসে উঠল উদয়নের সেই বিজয়ী নিষ্ঠুর মুখটা। উদয়নের বস্তুটা পাওয়া গেল, কিন্তু কমলার স্মৃতি বিজড়িত বস্তু? অনন্যা আবারও ভালো করে ডায়েরিটা পড়তে শুরু করলো, কিন্তু কোথাও তেমন কোনো বস্তুর উল্লেখ পেল না।
তখন হঠাৎ অনন্যার মনে পড়ে গেল উদয়ন রায়চৌধুরী কমলাকে একটা নূপুর গড়িয়ে দিয়েছিলেন এবং ডায়েরি অনুযায়ী সেটা বটগাছের নিচে কবর দেওয়া আছে। তার মানে নূপুরটা পেতে হলে তাদের সেই অভিশপ্ত গাছের নিচে মাটি খুঁড়তে হবে। সেই রাতে চাঁদের আবঝা আলোয় তারা কোদাল হাতে নিয়ে এসে দাঁড়ালো সেই বিশাল বটগাছটার সামনে। দিনের আলোতেও জায়গাটা ছমছমে, আর রাতে তা যেন সাক্ষাৎ নরকের প্রবেশদ্বার। গাছটাকে দেখে মনে হচ্ছে সে যেন তাদের এই স্পর্ধার জন্য প্রস্তুত হয়ে আছে। সমীর অনন্যার কাঁধে হাত রেখে বলল, করতেই হবে অনু, এছাড়া আর কোনো উপায় নেই। অনন্যা চোখ বন্ধ করে গভীর একটা শ্বাস নিল, তারপর চোখ খুলে কোদালটা তুলে নিল। সে বটগাছটার গোড়ার কাছে একটা জায়গা চিহ্নিত করল। সমীর কোদালটা দিয়ে মাটিতে প্রথম আঘাতটা করতেই ঘটনাটা ঘটল, যেন স্বয়ং গাছটা যন্ত্রণায় আর্তনাদ করে উঠল। একটা চাপা গোঙানির মতো আওয়াজ মাটির নিচে থেকে উঠে এলো এবং তার সাথে সাথেই গাছের মোটা কাণ্ডটা থেকে চুইয়ে নামতে শুরু করলো আঠালো গাঢ় লাল রঙের এক ধরনের রস, যা শুকিয়ে যাওয়া রক্তের মতো দেখাচ্ছে। তার সাথে সাথেই শান্ত বাতাসটা হঠাৎ করে হিংস্র হয়ে উঠল, প্রবল বেগে হাওয়া বইতে শুরু করলো। গাছের শুকনো পাতাগুলো ঘূর্ণি তুলে তাদের চারপাশে উঠতে লাগলো। বাতাসের শব্দে যেন হাজারটা কণ্ঠের ফিসফিসানি। তারা ভয় পিছিয়ে এলো, কিন্তু তারা জানে থামলে চলবে না। তারা এক অভিশপ্ত পবিত্র ভূমিতে প্রবেশ করেছে, আর এখান থেকে পিছু হটার অর্থ হলো নিশ্চিত। প্রচণ্ড বাতাস আর সেই সাথে অদ্ভুত গোঙানির শব্দকে উপেক্ষা করে সমীর আবার কোদাল চালায়। প্রতিটা আঘাতে মনে হচ্ছিল সে যেন কোনো জীবন্ত প্রাণীর গায়ে আঘাত করছে। অনন্যা লণ্ঠনটা ধরে দাঁড়িয়েছিল, তার পুরো শরীর ভয় কাঁপছে। প্রায় ঘণ্টাখানেক ঘোরার পর কোদালের ডগাটা হঠাৎ করে একটা ধাতব বস্তুর উপর লাগল। ঠং করে একটা আওয়াজ হতে অনন্যা আর সমীর দুজনেই চমকে উঠল। তারা সাবধানে মাটি সরাতে শুরু করল, আর মাটির ভেতর থেকে উঠে এলো এক শতাব্দী পুরানো কালচে হয়ে যাওয়া একটা টিনের বাক্স, যার মধ্যে একটা লাল কাপড় দিয়ে মোড়ানো ছিল সেই রূপোর রূপ। তার নকশা এখনো স্পষ্ট, তাতে কয়েকটা ছোট ছোট ঘুঙুর লাগানো। কিন্তু নুপুরটা একা ছিল না, ওটা জড়িয়েছিল একগোছা কালো লম্বা চুলের সাথে, যা এত বছরেও মাটির নিচে নষ্ট হয়নি। অনন্যা কাঁপা কাঁপা হাতে নুপুরটা তুলে নিল, আর সেটা স্পর্শ করার সাথে সাথেই তার চোখের সামনে যেন বিদ্যুৎ চমকে উঠল। এক মুহূর্তের জন্য তার মনে হলো সে রায়চৌধুরী রাজবাড়ির বটগাছের নিচে দাঁড়িয়ে নেই। সে দেখল এক অমাবস্যার রাতে কমলা দাঁড়িয়ে আছে, তার চোখে অগাধ বিশ্বাস। সে দেখল উদয়নের হাতে সেই ভয়ঙ্কর ছোড়াটা। সে অনুভব করল ছোড়াটা যখন তার বুকে প্রবেশ করছে সেই তীব্র যন্ত্রণা। সে শুনতে পেল তার নিজের শেষ বিশ্বাস ভাঙার আর্তনাদটা। অনন্যার হাত থেকে নুপুরটা পড়ে গেল। সে চিৎকার করে মাটিতে বসে পড়ল। সমীর ছুটে এসে তাকে ধরল। অনু, কি হচ্ছে অনু? আমি 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 সব দেখলাম সমীর, আমি 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 সব দেখলাম। ওর 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 শেষ মুহূর্ত আমি 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 অনুভব করলাম। ওর ওর শেষ মুহূর্ত আমি অনুভব করলাম। আমি আমি সব দেখতে পেয়েছি। এটা কোনো সাধারণ স্মৃতি ছিল না, এটা ছিল আত্মার অভিজ্ঞতা। কমলার যন্ত্রণা, কমলার ক্রোধ এখন অনন্যা সত্তার সাথে আরও গভীরভাবে মিশে গেছে। তারা যখন বিধ্বস্ত অবস্থায় আঁকড়ায় ফিরে এলো, তখন দেখল ঘরের দরজাটা হাট করে খোলা, আর ঘরের মাঝখানে তাদের বিছানার ওপর কেউ যেন চালের গুঁড়ো দিয়ে একটা বিশাল বৃত্ত এঁকে রেখেছে, আর বৃত্তের মাঝখানে লেখা একটি মাত্র শব্দ, স্বাগত। অমাবস্যার রাত এগিয়ে আসার সাথে সাথে বাড়ির ভেতরের আতঙ্ক চরমে পৌঁছালো। এখন আর শুধু শব্দ বা গন্ধ নয়, বাড়িটা যেন নিজে থেকেই জীবন্ত হয়ে উঠেছিল।
দোতলার ঘর থেকে আসবাবপত্র টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার শব্দ আসছিল। রান্নাঘরের তাক থেকে বাসনপত্র ঝনঝন করে নিচে পড়ে যাচ্ছিল। প্রতিটা শব্দ তাদের স্নায়ুর ওপর হাতুড়ির মতো আঘাত হানছিল। ওরা আমাদের ভয় দেখিয়ে দুর্বল করে দিতে চাইছে, যাতে আমরা যজ্ঞের আগেই ভেঙে পড়ি। সমীর অনন্যার হাতটা শক্ত করে ধরে বলল, আমাদের এখান থেকে বেরোতে হবে অনু। ভৈরবনাথ বলেছিলেন যজ্ঞটা বটগাছের নিচে করতে হবে। মাঝরাতের আগেই আমাদের সেখানে পৌঁছতে হবে। কিন্তু কাজটা সহজ ছিল না। তারা যখনই ঘর থেকে বেরোনোর চেষ্টা করছিল, তখনই দরজাটা সজোরে বন্ধ হয়ে যাচ্ছিল। ঘরের জানলাগুলো দিয়ে বাইরে তাকিয়ে তারা দেখছিল ঘন কুয়াশা পুরো বাড়িটাকে ঘিরে ধরেছে, যা এই ঋতুতে একেবারেই অস্বাভাবিক। এটা কোনো কুয়াশা নয় সমীর, এটা মায়া। ও চাইছে আমরা যাতে এখানে আটকে থাকি। তাদের হাতে সময় কমে আসছিল। অবশেষে সমীর তার সমস্ত শক্তি দিয়ে একটা জানলার কাঁচ ভেঙে ফেলল। তারা সেই ভাঙা জানলা দিয়ে বাইরে লাফিয়ে পড়ল। কিন্তু বাইরে এসে তারা নতুন এক ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হল। রাজবাড়ির সেই বিশাল বাগানটা আর আগের মতো ছিল না। গাছপালাগুলো কেমন যেন জীবন্ত হয়ে উঠেছিল। তাদের ডালপালাগুলো সাপের মতো করে তাদের পথ আটকাচ্ছিল। বাতাসটা ছিল স্থির, কিন্তু গাছের পাতাগুলো এমনভাবে সরসর করছিল যেন হাজার হাজার কণ্ঠ ফিসফিস করে তাদের অভিশাপ দিচ্ছে। তারা বটগাছটার দিকে দৌড়াতে শুরু করল। অনন্যার মনে হচ্ছিল মাটির নিচ থেকে যেন নরম আঠালো হাত বেরিয়ে এসে তার পা দুটোকে টেনে ধরার চেষ্টা করছে। হঠাৎ গাছের ঝুলন্ত ঝুড়িগুলো যেন জীবন্ত হয়ে উঠে তাদের পথ আটকাতে লাগলো। একটা শীতল সাপের চামড়ার মতো ঝুড়ি অনন্যার ঘাড় স্পর্শ করতেই সে আতঙ্কে চিৎকার করে উঠল। ফিসফিসানির শব্দের বদলে এবার গাছের কাণ্ডের ভেতর থেকে একটা নিচু ঘড়ঘড়ে শ্বাসের শব্দ ভেসে আসছে, যেন এক বিশাল জন্তু ঘুমিয়ে আছে ওর ভেতরে। সে বারবার হোঁচট খাচ্ছিল। অবশেষে বহু কষ্টে তারা সেই বিশাল বটগাছটার নিচে এসে পৌঁছাল। এখানে বাতাসটা ছিল সম্পূর্ণ স্থির। চারিদিকে এক কবরখানার মতো নিস্তব্ধতা। অমাবস্যার রাতে আকাশটা ছিল মেঘে ঢাকা, ঘুটঘুটে অন্ধকার। গাছের নিচেটা ছিল আরো অন্ধকার, যেন সমস্ত পৃথিবীর অন্ধকার এখানেই জমাট বেঁধেছে। তারা ভৈরবনাথের নির্দেশ মতো যজ্ঞের আয়োজন করল। শুকনো কাঠ দিয়ে বেদি তৈরি হলো। তার চারপাশে দেওয়া হলো সেই বনৌষধি। আগুনটা জ্বালাতেই তা থেকে একটা সাধারণ হলদে আলোর বদলে এক অস্বাভাবিক নীল আভা বেরিয়ে এসে চারপাশটাকে এক ভৌতিক আলোয় ভরিয়ে দিল। মাঝরাত হতে আর কয়েক মুহূর্ত বাকি। অনন্যা যজ্ঞের আগুনে ঘি ঢেলে মন্ত্রপাঠ শুরু করল। তার প্রতিটা উচ্চারণের সাথে সাথে চারপাশের অন্ধকার থেকে ভেসে আসতে লাগলো সেই পরিচিত নূপুরের শব্দ, ছম ছম। কিন্তু এবার শব্দটি একটি উৎস থেকে নয়। মনে হচ্ছিল যেন অদৃশ্য পায়ে নূপুর পরে বহু নারী তার চারপাশে বৃত্তাকারে ঘুরছে, আর সেই অসংলগ্ন শব্দের ছন্দটা মাথা ধরিয়ে দিচ্ছিল ভৈরবনাথের শিখিয়ে দেওয়া সেই প্রাচীন শক্তিশালী মন্ত্র। তার প্রতিটা উচ্চারণে যেন চারপাশের নিস্তব্ধতা কেঁপে কেঁপে উঠছিল। আগুনটা দাউ দাউ করে জ্বলে উঠতেই অনন্যা তার হাতে তুলে নিল উদয়নের সেই কারুকার্য করা ছোড়াটা। তার শীতল স্পর্শে অনন্যার শরীরটা কেঁপে উঠল। এরপর সে তুলে নিল কমলার সেই রূপোর নূপুরটা। 100 বছরের যন্ত্রণা আর বিশ্বাসঘাতকতার ভার যেন ওই ছোট্ট ধাতব বস্তুটার মধ্যে জমাট বেঁধে আছে। অনন্যা চোখ বন্ধ করে গভীর একটা শ্বাস নিল। তারপর নূপুরটা যজ্ঞের আগুনে অর্পণ করল, আর সাথে সাথেই একটা বিস্ফোরণের মতো ঘটনা ঘটল। যজ্ঞের আগুনটা তীব্র নীল রং ধারণ করে প্রায় 10 ফুট উঁচু হয়ে জ্বলে উঠল। বাতাস জুড়ে একটা তীব্র কান্নার আওয়াজ ছড়িয়ে পড়ল, আর সেই নীল আগুনের শিখার ভেতর থেকে ধীরে ধীরে একটা ছায়ামূর্তি স্পষ্ট হয়ে উঠল। সে কমলার আত্মা, সেই ভয়ঙ্কর শক্তিশালী যক্ষিণী। তার শরীরটা যেন জমাট বাঁধা ক্রোধ আর কষ্ট দিয়ে তৈরি। তার চোখ দুটো দাউ দাউ করে জ্বলছে 100 বছরের পুরানো ঘৃণায়। যক্ষিণী কোনো কথা বলল না। সে সরাসরি অনন্যার মনের ভেতরে আঘাত হানল। অনন্যার চোখের সামনে ভেসে উঠল একের পর এক ভয়ঙ্কর দৃশ্য। কিন্তু ঠিক সেই মুহূর্তে যখন যক্ষিণীর ক্রোধ তার চেতনাকে গ্রাস করতে যাচ্ছিল,
তখন তার মনে ভৈরবনাথের কথাগুলো অন্য এক অর্থে প্রতিধ্বনিত হলো। তোকে শান্ত থাকতে হবে। ভৈরবনাথ কি যক্ষিণীকে শান্ত করতে বলেছিলেন নাকি নিজেকে? অনন্যার মনে হলো এই যজ্ঞের মধ্যে এমন কিছু লুকিয়ে আছে যা ভৈরবনাথ তাকে বলেননি। সে বুঝতে পারছিল সে যদি করুণা দেখিয়ে কমলাকে শান্ত করে তাহলে উদয়নের আত্মা মুক্ত হয়ে যাবে। এটা কোনো সমাধান নয়, এটা একটা ফাঁদ। ঠিক তখনই বটগাছের দিক থেকে সেই শীতল হিংস্র উপস্থিতিটা আরো তীব্র হয়ে উঠল। কমলার আত্মা আবির্ভূত হতেই উদয়নের আত্মা যেন তার সুযোগের অপেক্ষায় ছিল। গাছের মূলের কাছ থেকে একটা কালো ঘন ধোঁয়ার মতো কুণ্ডলী বেরিয়ে এসে সাপের মতো হিসহিস করতে করতে সমীরের দিকে এগোতে লাগলো। অনন্যা চিৎকার করে উঠল, সমীর! সে বুঝতে পারল তার হাতে আর সময় নেই। ভৈরবনাথের দেখানো পথটা একটা অর্ধ সত্য, আসল সমাধান অন্য কোথাও লুকিয়ে আছে। সে মরিয়া হয়ে তার পাশে রাখা সেই চামড়ায় বাঁধানো ডায়েরিটার দিকে তাকালো। উদয়ন, সে ছিল এক অহংকারী আত্মকেন্দ্রিক তান্ত্রিক। সে কি নিজের পরাজয়ের জন্য কোনো পথ খোলা রাখেনি, কোনো গোপন উপায়? অনন্যা দ্রুত ডায়েরির পাতাগুলো উল্টাতে শুরু করলো। তার আঙুলগুলো কাঁপছিল। সে পাতা উল্টাতে উল্টাতে একেবারে শেষের দিকে চলে গেল। সে দেখল দুটো পাতা একে অপরের সাথে অস্বাভাবিকভাবে জুড়ে রয়েছে, যেন কেউ আঠা বা মোম দিয়ে পাতা দুটোকে আটকে রেখেছে। তার বুকের ভেতরটা ধক করে উঠল। সে তার হাতের ছোড়া ডগাটা দিয়ে খুব সাবধানে পাতা দুটোকে আলাদা করতে চেষ্টা করল। বহু চেষ্টার পর পাতা দুটো আলাদা হলো, আর তার ভেতরে যা লেখা ছিল তা পড়ার জন্য সে প্রস্তুত ছিল না। লেখাগুলো উদয়নের আগের লেখার মতো নয়। হাতের লেখাটা বিশৃঙ্খল, প্রায় পাগলের প্রলাপের মতো। এটা লেখা হয়েছিল কমলার মৃত্যুর পর, যখন উদয়ন বুঝতে পেরেছিল সে কি ভয়ঙ্কর ভুল করেছে। ভুল, ভুল, সব ভুল হয়ে গেছে। যক্ষিণী আমার দাসী হয়নি, সে আমার কারারক্ষক হয়ে উঠেছে। তার ঘৃণা আমাকে এই গাছের সাথে বেঁধে ফেলেছে। আমি অমরত্ব পাইনি, পেয়েছি এক অন্তহীন কারাগার। কিন্তু আমি রায়চৌধুরী, আমি হার মানব না। এই বাঁধন যদি তৈরি করা যায় তবে তা ভাঙার পথও আছে। তন্ত্র বলে বৃক্ষের কারাগারে কেবল একজনই বন্দী থাকতে পারে, একটি আত্মার জন্য একটি আত্মা। আমাকে মুক্ত করার জন্য আর একজনকে আমার জায়গায় আসতে হবে। এই হলো মুক্তির একমাত্র পথ, প্রায়শ্চিত্তের পথ। অনন্যা স্তব্ধ হয়ে গেল। একটি আত্মার জন্য একটি আত্মা। ভৈরবনাথ তাকে এই ভয়ঙ্কর সত্যটা বলেননি। তিনি চেয়েছিলেন অনন্যা হয়তো নিজেকে বা সমীরকে বলিদান দিক, কিন্তু অনন্যা রায়চৌধুরীর রক্ত বহন করে। সে হার মানবে না। সে এক নতুন ভয়ঙ্কর সিদ্ধান্ত নিল। ভূগর্ভস্থ চেম্বারে তখন এক মহাজাগতিক লড়াই চলছিল। একদিকে কমলার যক্ষিণীর রূপ, যার শতবর্ষের ক্রোধ উদয়নের আত্মার দিকে ধেয়ে যাচ্ছে। অন্যদিকে উদয়নের কালো ধোঁয়ার মতো পিশাচ সত্তা, যা সমীরের শরীরটাকে গ্রাস করার জন্য মরিয়া। তাদের দুই শক্তির সংঘাতে চারপাশের বাতাস কাঁপছিল। সমীর মাটিতে পড়ে যন্ত্রণায় ছটফট করছিল। অনন্যা জানত তার হাতে মাত্র কয়েক মুহূর্ত সময়। সে বিড়বিড় করে বলল, একটা আত্মার জন্য আর একটা আত্মা, কিন্তু কার আত্মা? সে এক মুহূর্তের জন্য তার নিজের জীবনের কথা ভাবল। সে কি নিজেকে উৎসর্গ করবে? না, সেটা হবে উদয়ন আর ভৈরবনাথের জয়। সে ভাবল সমীরের কথা। অসম্ভব। তাহলে তার চোখ গেল তার হাতে ধরা সেই ডায়েরি এবং ছোড়াটার দিকে। উদয়নের অহংকার, উদয়নের সাধনা, উদয়নের গল্প। এই ভয়ঙ্কর উপলব্ধি তার সারা শরীরে বিদ্যুৎ বইয়ে দিল। সে চিৎকার করে উঠল, তোমার তো একটাই আত্মা উদয়ন, তোমার নিজের গল্প, তোমার নিজের অহংকার। সে আর এক মুহূর্ত দেরি করল না। সে সেই ডায়েরিটা নিয়ে ছুটে গেল বটগাছটার দিকে। সে কমলার ক্রন্দনরত আত্মার দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে মুক্তি দিতে পারবো না কমলা, কিন্তু আমি তোমার প্রতিশোধ নিতে পারি। সে তার সমস্ত শক্তি দিয়ে উদয়নের সেই কারুকার্য করা ছোড়াটা তার শক্তি এবং পাপের প্রতীক
সজোরে গেঁথে দিল সেই চামড়ায় বাঁধানো ডায়েরিটা ঠিক মাঝখানে। বইটি থেকে মানুষের মতো একটা তীব্র যন্ত্রণার চিৎকার বেরিয়ে এলো এবং ছেঁড়া পাতাগুলো থেকে গল গল করে বেরিয়ে আসতে লাগলো ঘন কালির মতো রক্ত, যা অনন্যার হাত ভিজিয়ে দিল। তারপর সেই ডায়েরিবিদ্ধ ছোড়াটিকে সে গেঁথে দিল বটগাছটার মূল কাণ্ডের ভেতর। পুরনো গাছটা শুধু যন্ত্রণায় কেঁপে উঠল না, গাছের ভেতর থেকে একজন পুরুষের তীব্র নারকীয় আর্তনাদ বেরিয়ে এলো। সেটা উদয়নের কণ্ঠস্বর। উদয়নের ধোঁয়ার মতো আত্মাটা, যা সমীরকে প্রায় গ্রাস করে ফেলেছিল, তার এক তীব্র আকর্ষণে সেই ডায়েরিটার দিকে ছুটে যেতে লাগলো। কিন্তু আত্মাটি শুধু শোষিত হলো না, বরং মনে হলো যেন অদৃশ্য কোনো শক্তি তাকে ছিঁড়ে টুকরো টুকরো করছে। বাতাসের মধ্যে মাংস ছেঁড়া এবং হাড় ভাঙার মতো ভয়ঙ্কর শব্দ শোনা গেল, যদিও ধোঁয়াটা তীব্র আকর্ষণে সেই রক্তাক্ত ডায়েরির মধ্যে বিলীন হয়ে যাচ্ছে। আর উদয়নের আত্মা বন্দী হওয়ার সাথে সাথেই কমলার যক্ষিণী মূর্তির চারপাশে নীল আগুনটা ধীরে ধীরে নিভে যেতে শুরু করল। তার ভয়ঙ্কর মুখ থেকে ক্রোধের চিহ্ন মুছে গিয়ে সেখানে ফুটে উঠল এক গভীর ক্লান্তি এবং এক অদ্ভুত শান্তি। সে অনন্যার দিকে শেষবারের মতো তাকালো। সেই দৃষ্টিতে ছিল কৃতজ্ঞতা। তারপর সে ধীরে ধীরে বাতাসে মিলিয়ে গেল। যজ্ঞের আগুন নিভে গেল, ঝড় থেমে গেল, চারিদিকে নেমে এলো এক গভীর শান্ত নিস্তব্ধতা। সমীর উঠে বসল। সে সম্পূর্ণ সুস্থ। অনন্যা হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল। সে পেরেছে। সে নিজের বুদ্ধিতে, নিজের সাহসে এক ভয়ঙ্কর অভিশাপকে পরাজিত করেছে। তারা যখন বিধ্বস্ত অবস্থায় ভোরের আলোয় সেই অভিশপ্ত বাড়ি থেকে চিরকালের জন্য বিদায় নিচ্ছিল, তখন অনন্যা তার হাতের তালুর দিকে তাকালো। ছোড়া দিয়ে কাটা সেই ক্ষতটা শুকিয়ে গেছে। গাড়ি করে ফিরে আসার সময় অনন্যা যখন তার হাতের তালুর দিকে তাকায়, তখন সে শুধু কালচে দাগটাই দেখে না। সে অনুভব করে যে দাগটার নিচে চামড়ার গভীরে কিছু একটা মৃদু স্পন্দিত হচ্ছে, ঠিক যেন একটা দ্বিতীয় হৃৎপিণ্ড। সে ক্লান্তিতে চোখ বন্ধ করতেই গাড়ির শব্দ ছাপিয়ে তার কানে ভেসে আসে বটগাছের পাতা ঝরা শব্দ আর এক শীতল গভীর পুরুষের কণ্ঠ, যা তার মনের ভেতর থেকে বলছে, আমার। অনন্যা আতঙ্কে চোখ খোলে। সে বুঝতে পারে সে কারাগারের প্রহরী হয়নি, সে নিজেই কারাগারে পরিণত হয়েছে। উদয়নের অভিশাপ এখন তার রক্তের সাথে, তার আত্মার সাথে মিশে গেছে চিরকালের জন্য। আপনারা শুনছিলেন শুভজিৎ ঘোষের কলমে মহাতান্ত্রিকের মোহনমায়া। গল্প পাঠে রৌনক। সমীরের চরিত্রে সাগর নীল, উদয়নের চরিত্রে সৌরভ, হারাধন এবং ভৈরবনাথের চরিত্রে শীর্ষেন্দু। অনন্যা গল্পের পরিচিতি পর্ব এবং গল্পের অডিও রূপান্তরে আমি শিউলি। পোস্টার ডিজাইনে অভ্র। সমগ্র পরিচালনা এবং পরিবেশনায় টিম স্টোরি বাংলা। শেষ হলো স্টোরি বাংলার আজকের নিবেদন শুভজিৎ ঘোষের কলমে মহাতান্ত্রিকের মোহনমায়া। আগামী সপ্তাহে আমরা ফিরে আসব আরও একটি নতুন রোমাঞ্চকর গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন আর অবশ্যই শুনতে থাকুন স্টোরি বাংলার প্রত্যেকটি গল্প। স্টোরি বাংলা, গল্পের নতুন ঠিকানা।